আসসালামু আলাইকুম। এসএসসি বায়োলজি এমসিকিউ সিরিজের আরও একটা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইফতিখার ফারুকী তোহা। আজকে আমরা এই ক্লাসটাতে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চ্যাপ্টার 3 কোষ বিভাজন। এর আগে আমরা পর্যায়ক্রমে চ্যাপ্টার 1 জীবন পার্ট এবং চ্যাপ্টার 2 জীবকোষ এবং টিস্যু নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা চ্যাপ্টার 3 কোষ বিভাজন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে থাকবা ক্লাসে। আশা করতেছি তুমি যদি এমসিকিউ যাই, এখানে আমরা স্লাইডের মধ্যে যে এমসিকিউগুলো নিয়ে কথাবার্তা বলবো, তুমি যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, আশা করি এর বাইরে আর কোয়েশ্চেন নিয়ে এর বাইরে কোনো কোয়েশ্চেন পরীক্ষা আসবে না, এতটুকু অন্তত বিশ্বাস করতে পারো। আর আসলেও তুমি অ্যান্সার করতে পারবা যদি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। আমরা খুব কম সময়ে বেশি পড়ার চেষ্টা করব। ওকে, শুরু করা যাক। বিসমিল্লাহ। আচ্ছা, আমরা প্রথমত এই চ্যাপ্টার থেকে কি সিকিউর জন্য কোন টপিকগুলোকে একটু বেশি প্রাধান্য দিব সেটা একটু বলে নিই। এই চ্যাপ্টার কোষ বিভাজন, সিকিউ আসতেও পারে নাও আসতে পারে। বায়োলজি 3 কোষ বিভাজন, এই চ্যাপ্টার থেকে সিকিউ যদি প্রথমে আমরা পড়ব মেটাফেজ এবং অ্যানাফেজের চিত্র, ধাপের চিত্র, মেটাফেজ অ্যানাফেজ। তোমরা জানো মেটাফেজ অ্যানাফেজ পরীক্ষা অনেক বেশিবার আসে। অ্যানাফেজ চিত্রসহ এই দুইটা আমরা পড়ব সিকিউর জন্য। এরপর আমরা এখান থেকে পড়ব মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য, মাইটোসিস ও মিওসিসের পার্থক্য, মাইটোসিস মিওসিস পার্থক্য। এরপর আমরা এখান থেকে সিকিউর জন্য আর কি পড়তে পারি? সিকিউর জন্য মাইটোসিস মিওসিসের তাৎপর্য বা ব্যাখ্যা, গুরুত্ব, মাইটোসিস ও মিওসিস এর তাৎপর্য বা ব্যাখ্যা বা গুরুত্ব। সিকিউর জন্য এগুলো আমরা মাস্ট পড়ব। অনুধাবনের জন্য কিছু কোয়েশ্চেন একটু বলে রাখি। মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, সেইগুলো একটু আমাদের দেখতে হবে। চ্যাপ্টারটা খুবই ছোট, সিকিউ না আসার চান্সই বেশি, আসতে পারে নাও আসতে পারে, কিন্তু এমসিকিউ আসবে। সো আমরা এমসিকিউ ক্লাসে যেহেতু আমরা এমসিকিউ নিয়ে ডিসকাস করব, তারপরে একটু বলে রাখলাম এগুলো আমরা মাস্ট সিকিউর জন্য দেখবই। সিকিউ সাধারণত আসে না, যদি আসে কোনো একটা সিকিউয়ের সাথে গ বা ঘতে দিতে পারে, আর অনুধাবন কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ। ওকে, শুরু করি। প্রথম কোয়েশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? সুন্দর কোয়েশ্চেন, সিলেট বোর্ড 2024 আসে কোয়েশ্চেন। নিউক্লিয়াস তো আমরা সবাই জানি, নিউক্লিয়াস আমরা সবাই চিনি। মনে করো নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে এখানে কি এটা ক্রোমাটিন তন্তু, তারপরে আমি নিউক্লিওপ্লাজমকে একটু অন্য কালার দিয়ে দেখাই। এখানে যে তরল পদার্থ থাকে সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। দ্বিস্তরী একটা আবরণী। ও দেখো এখানের মধ্যে কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে না। প্রথমত বাইরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে কি বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, বা এটা কি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণী। তারপর এখানে যে আমরা ছিদ্র দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়াসের একটু আমরা উপাদানগুলো বা কম্পোনেন্টগুলো কী আছে একটু দেখে নিচ্ছি। আমি এখানে পিঙ্ক কালার দিয়ে যেটা মিন করছি সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে থাকা যে তরল পদার্থ সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম, প্লাজমা লাইক সাবস্টেন্স, প্লাজমার মতো তরল পদার্থ যেটা, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে এখানে তরল পদার্থগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। সুতার মতো যে অংশ সেগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু, যেটা এক সময় ক্রোমোজোমে পরিণত হবে। ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন তন্তু, একটু দেখো ক্রোমাটিন তন্তু। এরপরে দেখো এটা হচ্ছে যে অংশ থেকে এটা সৃষ্টি হচ্ছে, এইখানের অংশটা অধিক ঘনসন্নিবিষ্ট যে অংশ সেটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তাহলে নিউক্লিয়াসের কম্পোনেন্টগুলো একটু জেনে রাখলাম। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পোর, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, আর একটা হচ্ছে নিউক্লিওলাস, একটু জেনে রাখো। ওকে, মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন মানে বাহিরের আবরণীটা এবং নিউক্লিওলাস সম্পূর্ণ, শব্দটা খেয়াল করিও, সম্পূর্ণ বিলুপ্তি হবে। কালারটা একটু চেঞ্জ করে নিই, সম্পূর্ণ বিলুপ্তি হবে। সম্পূর্ণ বলছে, সম্পূর্ণ কখন বিলুপ্তি হবে? বিলুপ্তি হওয়া শুরু হয় প্রোফেজের মধ্যে। একটু শোনো, বিলুপ্তি হওয়া শুরু হবে প্রোফেজের মধ্যে, প্রো মেটাফেজে সেটা চলতে থাকবে। সম্পূর্ণ শব্দটা যদি দেখো অ্যান্সার হবে মেটাফেজ। তাহলে সম্পূর্ণ বিলুপ্তি কোন ধাপে হবে? মেটাফেজের মধ্যে। ক্যারিওকাইনেসিসের ধাপ আছে 5টা, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলো ক্লাস 8এও পড়ছো তোমরা। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ
প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে সম্পূর্ণ বিলুপ্তি শব্দটা দেখলে অ্যান্সার হবে মেটাফেজ। 2 নম্বর এমসিকিউতে আসো। ও এই কোয়েশ্চেনটা তোমরা এটা অনেকবার পাবা, বা একটা কোয়েশ্চেন আসলে এটা আসতে পারে। আমরা যখন তাহলে মাইটোসিসের মধ্যে বা কোষ বিভাজনের মধ্যে আমরা পাই হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন 3 প্রকার। তোমাদের বইয়ে অ্যামাইটোসিস নিয়ে কিছু বলে নেই, তারপর আমরা একটু জেনে রাখবো অ্যামাইটোসিস, মাইটোসিস, আরেকটা হচ্ছে মিওসিস। বাংলা ইংলিশ মিক্স করে লিখে ফেলতে মিওসিস। মাইটোসিসের মধ্যে ভাইয়া কী কী আছে? মাইটোসিসের মধ্যে প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, সেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আর লেখার ধৈর্য নাই। আরেকটা আছে হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটো লেখা না বুঝলো আমার মুখের কথাটা শোনো, সাইটোকাইনেসিস। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, ক্যারি অন মানে হচ্ছে নিউক্লিয়াস, ল্যাটিন শব্দ ক্যারি অন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিসের ধাপ আছে 5টা। কি কি? প্রোফেজ, আরগুলো পুরোটা লিখবো না। প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এগুলো হচ্ছে 5টা ধাপ ক্যারিওকাইনেসিসের। ক্যারিওকাইনেসিস ধাপের মধ্যে প্রোফেজ আদ্য পর্যায়, প্রো মানে আদি, মেটা মানে মাঝখানে, ফেজ মানে দশা, মাঝখানের দশার আগের দশা, সেটা হচ্ছে প্রোমেটাফেজ। মেটাফেজ মাঝখানের দশা। এরপরেরটা হচ্ছে অ্যানাফেজ। দেখবা অ্যানা পরিবহন, সড়ক পথে বিমানের ছোঁয়া, অনেক স্পিডে চালায় অ্যানা পরিবহন। অ্যানাফেজ, অ্যানাফেজ মানে মনে রাখবা বাংলা হচ্ছে গতি পর্যায়। গতি পর্যায় কেন গতি পর্যায় বলা হচ্ছে? মাঝখান থেকে ক্রোমোজোমগুলো যখন এখানে যে স্পিন্ডল যন্ত্রের মাঝখান বরাবর থাকে, এটা এখানে মাঝখান বরাবর অবস্থান করে। ক্রোমোজোমগুলো অন্য কালার দিয়ে দেখাই, অন্য কালার কী কালার যে আমি নিচ্ছি, মনে করো এখানে ক্রোমোজোমগুলো আছে একেবারে মাঝখান বরাবর। সেন্টোমিয়ারের বিভাজন হওয়ার পর এখানে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হবে, তখন এরা বিভক্ত হয়ে, মনে করে এটা একটা ক্রোমোজোম ছিল, এটা মাঝখান বরাবর ভেঙে গেলে এরকম হচ্ছে, এরকম। এটা তখন এই কেন্দ্র থেকে মানে হচ্ছে ইকুয়েটর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল থেকে তারা মেরুর দিকে যাত্রা শুরু করে, মেরুর দিকে যাত্রা শুরু করে। তারা মেরুর দিকে মাথাটা সামনে নিয়ে, হেডটাকে সামনে নিয়ে মেরুর দিকে যাত্রা শুরু করবে। ওই যাত্রার সময় সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী, খুবই ইম্পর্টেন্ট, সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি প্রাপ্ত হয়। এটা আমরা সামনে অনেকবার পাবো, একবার একটু বুঝে নাও। এই যে সেন্টোমিয়ার, মাঝখানের এগুলো হচ্ছে সেন্টোমিয়ার, ক্রোমাটিড বাহু। এই সেন্টোমিয়ারের অবস্থানের অনুযায়ী তারা বিভিন্ন আকৃতি প্রাপ্ত হবে। প্রথমত সেন্টোমিয়ার যদি মাঝখানে থাকে, দেখতে সেটা বি এর মতো মনে হয়, বি এর মতো হলে সেটাকে বলেছে মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। এল এর মতো হলে সেটাকে বলা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক। বি এর মতো হলে মেটাসেন্ট্রিক, এল এর মতো হলে সাব মেটাসেন্ট্রিক। আরও দুইটা আছে অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। বি এল জে, জে এর মতো হলে সেটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, জে এর মতো হলে সেটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আই এর মতো হলে সেটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আমি একটু দ্রুত বলতেছি, আমি আস্তে বলি, সমস্যা নাই। তাহলে অ্যানাফেজ বা গতি পর্যায়ে সেন্টোমিয়ারের ক্রোমোজোম যখন চলাচল শুরু করে, সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি প্রাপ্ত হয়। বিভিন্ন আকৃতির মধ্যে যদি সেটা দেখতে ভি এর মতো হয়, সেন্টোমিয়ারটা ভি এর মতো হলে, মনে করো এই যে সেন্টোমিয়ারটা এখানে মাঝখান বরাবর আছে, মাঝখান বরাবর থাকলে মনে করো ক্রোমোজোম, এটা ক্রোমোজোমের মধ্যে সেন্টোমিয়ারটা মাঝখান বরাবর আছে, দেখতে সেটা বি এর মতো, সেটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। একটু সরে গেছে, দেখতে সেটাকে এমন মনে হচ্ছে বি এর মতো, এটা ছিল বি এর মতো, এটা হচ্ছে এল এর মতো, সেটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। জে এর মতো হলে সেটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আই এর মতো হলে সেটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। আর কি আমার উত্তর বলার দরকার আছে? বলতে হবে তারপরেও, যে আকৃতির, যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম নিচের কোনটি? দিনাজপুর বোর্ড 24। তাহলে বি এল জে, জে হলে সেটা অ্যান্সার কী হবে? অ্যাক্রোসেন্ট্রিক। কিলো অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে অ্যান্সার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অ্যাক্রোসেন্ট্রিক। ওকে, এরপরে কোয়েশ্চেন আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, কারণ যাতে পরের কোয়েশ্চেনগুলো তোমরা অ্যান্সার করতে পারো। কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে? বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। ক্রোমোজোমগুলো মাঝখান বরাবর ছিল, একটু আগে আমরা চিত্র দেখলাম, ক্রোমোজোমগুলো একেবারে মাঝখান বরাবর ছিল। বেশি মোটা ক্রোমোজোম এঁকে ফেলছি, আচ্ছা ওয়েট। এর আগে চিত্রটা একটু মনে করার চেষ্টা করো। এটা ছিল স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র। কালার চেঞ্জ করে কালার দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। এখানের মধ্যে ক্রোমোজোমগুলো ছিল,
মেটাফেজ ধাপে একেবারে মাঝখান বরাবর থাকে, মেটাফেজ ধাপে একেবারে মাঝখান বরাবর থাকে। এরপরে তারা হচ্ছে এখান থেকে বিচ্যুত হয়ে বা এখানে সেন্ট্রোমিয়ার মাঝখান বরাবর বিভাজিত হয়ে, ক্রোমোজোমটা এইভাবে ছিল তো, এটা মাঝখান বরাবর এইভাবে বিভাজিত হয়ে এরকম হয়ে যায়। তারপর এরপরের ইয়াতে গিয়ে তারা হচ্ছে মেরুর দিকে যাত্রা শুরু করে, মাথাটা হেডটাকে সামনে নিয়ে তারা মেরুর দিকে যাত্রা শুরু করে। তারা এইদিকে চলতে থাকে, এটা ওইদিকে যেতে থাকে। তাহলে এটা ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে, মানে এই জায়গাতে এবং এই জায়গাতে আসতে সরে যেতে থাকে। কোন পর্যায়ে? ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে গতি পর্যায়, চলাচল করবে গতি পর্যায়, অ্যানা পরিবহন গতি পর্যায়, অ্যানাফেজ। হোয়ার ইজ অ্যানাফেজ? তাহলে এটা মেটাফেজে মাঝখান বরাবর থাকবে, টেলোফেজ একবারে শেষের ধাপ, প্রোফেজ মানে হচ্ছে আদি পর্যায়, অনেক দীর্ঘ একটা পর্যায়। প্রোফেজ নিয়ে যদি মনে রাখো, এটা সবচেয়ে দীর্ঘ পর্যায়। ক্রোমোজোমের জলবিয়োজন হয়, বই লেখা আছে, এটা আগে মনে করা হতো, কিন্তু তুমি মনে রাখো এখানে জলবিয়োজন হলে ক্রোমোজোমগুলো খাটো হবে এবং মোটা হবে। খাটো এবং মোটা হওয়া শুরু হয়, সরু এবং তাহলে খাটো এবং মোটা সবচেয়ে বেশি কখন হবে? আমার মতো কখন দেখা যাবে? মেটাফেজের মধ্যে দেখবে সবচেয়ে বেশি খাটো এবং মোটা হয়, কারণ সবচেয়ে বেশি জলবিয়োজন ঘটে এখানের মধ্যে। ওকে, এইখান থেকে আমরা কি মনে রাখবো? কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে, তাহলে অ্যানাফেজ ধাপে বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। মেটাফেজ নিয়ে একটা জিনিস মনে রাখবো, ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হবে, নিউক্লিওলাস এবং নিউক্লিওলার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি হবে। ক্রোমোজোমগুলো মাঝখান বরাবর অবস্থান করে, যেটাকে মেটাকাইনেসিসও বলা হয়। আচ্ছা, টেলোফেজ, প্রোফেজ। ওকে, আশা করি 3 নম্বর কোয়েশ্চেনের উত্তর পাইছো, অ্যানাফেজ। পরবর্তী কোয়েশ্চেন আসো, নিচের কোনটিতে মিওসিস ঘটে? মিওসিস ঘটে, হোয়াট ইজ মিওসিস? আমরা একটু মিওসিস নিয়ে জেনে নিই। মিওসিস কোথায় ঘটে? জনন কোষের মধ্যে ঘটবে, জনন মাতৃকোষ বা জনন কোষে সংগঠিত কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে কোথায় ঘটে? জনন কোষে ঘটবে। কারো ক্ষেত্রে জনন মাতৃকোষে, কারো ক্ষেত্রে জনন কোষে। জনন মাতৃকোষ, জনন কোষে একটু পরে বলতেছে। জনন কোষে নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম 1 বার। মানে কি? নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম 1 বার। নিউক্লিয়াস 2 বার বিভাজিত হবে, ক্রোমোজোম 1 বার বিভাজিত হবে। অপত্য কোষ বা বাচ্চা কোষ বা ডটার সেল, অপত্য কোষ 4টা, অপত্য কোষ সৃষ্টি হবে 4টি। অপত্যের ক্রোমোজোম, অপত্য কোষের ক্রোমোজোম অর্ধেক, অপত্য কোষের ক্রোমোজোম মাতৃকোষের অর্ধেক। মাতৃকোষে যেহেতু অর্ধেক হচ্ছে, কমে যাচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বা রিডাকশনাল। তাহলে মনে রাখিও, মিওসিসের আরেক নাম হচ্ছে হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশন। রিডাকশনাল মিওসিসের আরেক নাম হচ্ছে হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশন বলা হয়। যেহেতু ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, সেই জন্য এটাকে বলা হয় রিডাকশনাল বা হ্রাসমূলক কোষ বিভাজন। আমরা যখন মাইটোসিস পড়ব, মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। মিওসিসের ক্ষেত্রে এই চিত্রটা একটু মনে রাখতে পারো। মাতৃকোষ থেকে মিওসিস 1-এর মধ্যে 2টা কোষে পরিণত হবে। সেই 2টা কোষের মধ্যে যখন আবার হবে, তখন তারা এন এবং এন এন এন, আমরা এটা সামনেও পাবো। এটা হচ্ছে মিওসিস 1, এটা হচ্ছে মিওসিস 2। আচ্ছা, আমরা কোয়েশ্চেনের দিকে যাই। কোথায় ঘটে জিজ্ঞেস করছে? জনন কোষে। এখন এখানের মধ্যে ব্রণমুকুল, বর্ধনশীল পাতা, মূলের অগ্রভাগ, এগুলো সবগুলো হচ্ছে ভাজক কোষের উদাহরণ বা ভাজক টিস্যু। পরাগধানী, পরাগধানী থেকে কি উৎপন্ন হয় বলো তো? পরাগধানী থেকে পরাগরেণু উৎপন্ন হয়। তাহলে এখানে পরাগধানীটা হচ্ছে জনন মাতৃকোষ, উদ্ভিদের জনন মাতৃকোষ পরাগধানী। যেখান থেকে পরাগধানী, সেখান থেকে সৃষ্টি হচ্ছে পরাগরেণু। তাহলে এখানে পরাগরেণু সৃষ্টি হবে পরাগধানী থেকে পরাগরেণু। তাহলে এটা জনন মাতৃকোষের মধ্যে সংগঠিত হচ্ছে। কারো ক্ষেত্রে জনন কোষ, কারো ক্ষেত্রে জনন মাতৃকোষ। অনুন্নতদের ক্ষেত্রে জনন কোষে ঘটবে, আর উন্নতদের ক্ষেত্রে জনন মাতৃকোষ। মানুষের ক্ষেত্রে শুক্রাশয় মিওসিস ঘটবে, শুক্রাশয়ে শুক্রাণু সৃষ্টি হবে। ডিম্বাশয় জনন মাতৃকোষ, মিওসিস হয়ে ডিম্বাণু সৃষ্টি হবে। তাহলে জনন কোষ, জনন মাতৃকোষ একটু মাথায় রাখবা। এখানে আমরা দেখতে পাচ্ছি কি উদ্ভিদের পরাগধানীর মধ্যে এটা হবে পরাগরেণু। পরাগধানী থেকে তাহলে নিচের কোনটিতে মিওসিস ঘটে? উদ্ভিদের পরাগরেণু। আমি এক্সট্রা কথা অনেকগুলাই বলতেছি, কারণ চ্যাপ্টারটা অনেক ছোট। একই কোয়েশ্চেন বা এইগুলো এখানে লাগতেছে না, কিন্তু পরবর্তী কোয়েশ্চেনগুলোতে লাগতে পারে। আচ্ছা, তাহলে এখানে অন্তত এটা মনে রাখো, উদ্ভিদের পরাগধানীতে ঘটতেছে। এরপরে কোয়েশ্চেন আসো, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কোনটি ঘটে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কোনটি ঘটে সেটা জানার জন্য তোমার মিওসিস এবং মাইটোসিসের তাৎপর্য নিয়ে একটু আইডিয়া থাকতে হবে। মিওসিস, মাইটোসিস, প্রথম মিওসিস মাইটোসিস এগুলো আমাদের টিচাররা পড়াইতো বা তোমরাও অনেক জায়গায় পাইছো। মাইটোসিসের তাৎপর্য, মাইটোসিস দেবযানী
কোটি টাকায়, এটা আমি পড়ছি সোহেল স্যারের কাছে, আমাকে সোহেল স্যার পড়াইছে, বা তোমরা অনেক জায়গায় এগুলো পাইছো। দেবযানী কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত। মিওসিসের তাৎপর্য মনে রাখতে পারো, ওবি প্রজাতির বৈচিত্র্য সৃষ্টির জন্য মেন্ডেলের কাছে গেল। আমি লাইনগুলো একটু লিখে রাখলাম, আমি এখানে সবগুলো লিখতে গেলে এটা লিখতে 10-15 মিনিট যাবে, তখন তোমরা তো এমনিতে ক্লাস ডিউরেশন বাড়লে তো ক্লাস করবা না, আগে দেখবা ক্লাসের সময় কতক্ষণ, এটা দেখেই তোমরা ক্লাসটা করবা। সো আমি এখানে মুখে বলতেছি, লিখতেছি না পুরোটা, একটু খেয়াল করো কোন কালার দিয়ে লিখবো। মাইটোসিসের তাৎপর্য মনে রাখার জন্য দেবযানী কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত। দেবতে প্রথম হচ্ছে দেহ গঠন, তাহলে প্রথম কাজ হচ্ছে দেহ গঠন করা। জনন দিয়ে হচ্ছে জননাঙ্গ সৃষ্টি, জননাঙ্গ সৃষ্টি। আরেকটা কাজ মনে রাখিও, সেটা হচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জনন অঙ্গ সৃষ্টি, কোষের সংখ্যা বৃদ্ধি, নট জনন কোষ সৃষ্টি। কোষ, একটু জিনিসটা কনফিউশনটা ক্লিয়ার করে রাখো। জনন কোষ সৃষ্টি, জনন মানে আমরা মিওসিস মনে করি, জনন কোষ সৃষ্টি করা হচ্ছে মিওসিসের কাজ। এটা বাদ দিয়ে জননাঙ্গ সৃষ্টি এবং জনকোষের সংখ্যা বৃদ্ধি আসলে সেটা হবে মাইটোসিস। তাহলে জননাঙ্গ সৃষ্টি, জনকোষের সংখ্যা বৃদ্ধি, নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা করা বা নিউক্লিয়াসের সমতা রক্ষা করা বা কোষের নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা মাইটোসিসের কাজ। কোটি দিয়ে হচ্ছে ক্ষতস্থান পূরণ, টিতে হচ্ছে টিউমার এবং ক্যান্সার কোষ সৃষ্টি, পুনরায় দিয়ে পুনরুৎপত্তি। এটা হচ্ছে ক্ষয়পূরণ, ক্ষতি দিয়ে মনে রাখতে পারো ক্ষয়পূরণ, তাহলে পুনরুৎপাদন, ক্ষয়পূরণ, তারপর হচ্ছে টিউমার ক্যান্সার কোষ সৃষ্টি, ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা। এই কাজগুলো আমরা মাইটোসিসের মধ্যে পাবো। আর মিওসিসের মধ্যে যদি দেখি, অভিব্যক্তি, প্রজাতির বৈচিত্র্য সৃষ্টি, তারপর হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা, জনন কোষ সৃষ্টি, এই কাজগুলো আমরা পাবো মিওসিসের মধ্যে, বা সিকিউতে অনেকেই পড়ছে এগুলো। তাহলে এখানে আমরা অপশনগুলো একটু দেখি। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কোনটি ঘটে? জীবের ক্ষতস্থান পূরণ, এটা মাইটোসিসের কাজ। টিউমার এবং ক্যান্সার, এটা অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল। অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান রাখা, সমান মানে ইকুয়েশন মেনে চলা। মাতৃকোষ যদি মনে করো টোয়াইস এন হয়, মাতৃকোষ থেকে যে অপত্য কোষগুলো সৃষ্টি হচ্ছে, দুইটা কোষ হবে টোয়াইস এন। মাতৃকোষের ক্রোমোজোম 46টা হলে বাচ্চা কোষ, অপত্য কোষ বা ডটার সেল, এদের ক্রোমোজোম সংখ্যাও একই হচ্ছে। তাহলে এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এটাও হচ্ছে মাইটোসিসের কারণে। তাহলে প্রজাতির বৈচিত্র্য, আমরা এখানে লিখছি প্রজাতির বৈচিত্র্য। তাহলে প্রজাতির বৈচিত্র্য, এটা হচ্ছে ভাইয়া অ্যান্সার কী হবে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কোনটি ঘটে? প্রজাতির বৈচিত্র্য। আশা করি বুঝতে পারছো। আমি একটু স্পিডে বললো, একই কথা 2-3 বার করে বলতেছি, যাতে কানে বারবার একই শব্দটা তোমার বাঁচতে থাকে, মনে থাকবে। তারপরেও আমি আরেকটু স্লো বলার চেষ্টা করব। দেখো, তাহলে চট্টগ্রাম বোর্ড 24 আসা কোয়েশ্চেন আমরা সবাই বুঝতে পারছি। পরবর্তী কোয়েশ্চেন, অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে কি হতে পারে? অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে কি হতে পারে? আন্দাজ করো তো কি হতে পারে? জরায়ুমুখী টিউমার, ক্যান্সার কোষ সৃষ্টি। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে সাধারণত ক্যান্সার কোষ সৃষ্টি হয়। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে টিউমার বা অর্বুদ থেকে সাধারণত ক্যান্সার হয়। টিউমার বা অর্বুদ থেকে সেটা পরবর্তীতে মেটাস্টেসিস পর্যায়ে গিয়ে ক্যান্সার হয়। তাহলে ক্যান্সার কোষ, এটা সত্য। উদ্ভিদদেহে অর্বুদের আরেক নাম হচ্ছে টিউমার। উদ্ভিদদেহে টিউমার, এটা তো জীবনেও শুনি নাই। উদ্ভিদদেহে অর্বুদ সৃষ্টি, এটা তো খটকা আছে জিনিসটাতে। জরায়ুমুখী টিউমার, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে বইয়ে পড়বা E6 E7 কিছু জিনের যখন কার্যকারিতা বিনষ্ট হয় তখন হচ্ছে ক্যান্সার হতে পারে। বইয়ের লাইনগুলো একটু রিডিং করবা। E6 E7 জিনের কারণে প্যাপিলোমা ভাইরাসের দ্বারা বা প্যাপিলোমা ভাইরাসই এটার জন্য দায়ী। জরায়ুমুখী টিউমার সৃষ্টি হয়। তাহলে অ্যান্সার হচ্ছে এটা তো জীবনও হবে না। তোমার যদি কিছু মনেও না থাকে তুমি অপশন টেস্ট করো। উদ্ভিদদেহে অর্বুদ, টিউমার কেমনে হচ্ছে উদ্ভিদদেহে? তাহলে বাকি অপশনগুলো এটা নিয়ে জানি, এটাই হবেই, এটার কাছাকাছি কিছু জানি কিছু জানি না। তাহলে এখানে যেহেতু বহুপদী, এটা যেহেতু হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 2। হয় রিস 1 2 ক 1 এবং 2। অপশন টেস্ট করে অনেক সময় কোয়েশ্চেন তোমার কমন নাও থাকতে পারে, কিন্তু এমসিকিউতে তোমার এখানে তো এসএসসি পরীক্ষায় তো দাগাইলে তার নেগেটিভ মার্কিং নাই। সো তুমি অপশন টেস্ট করে অ্যান্সার দিয়ে রাখতে পারো, খালি রাখা যাবে না। আচ্ছা, এরপরে আসো, এরপরে কোয়েশ্চেন 7 নম্বর কোয়েশ্চেনে যাই।
সাইটোকাইনেসিসের পর্বে কোনটা ঘটে? আমরা একটু আগে পড়ে আসছি মাইটোসিসের মধ্যে ভাইয়া, মাইটোসিসের কোষ বিভাজনের মধ্যে দুইটা প্রকার। প্রথমত কেরিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, কেরিও, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। কেরিওকাইনেসিসের ধাপ বলছিলাম 5টা, কী কী ছিল? প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এবং টেলোফেস। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস মানে যে সাইটোপ্লাজমের বিভাজন, সেই কেরিওকাইনেসিস শেষ হলেই তারপর সাইটোকাইনেসিস হবে। সাইটোপ্লাজমের বিভাজন হওয়ার জন্য তাহলে শেষ ধাপ পাচ্ছি আমরা টেলোফেস। টেলোফেস হওয়ার পরে এখানে যাবে। তাহলে কোয়েশ্চেনটা দেখো, সাইটোকাইনেসিসের পূর্বে কোনটি ঘটে? তাহলে সাইটোকাইনেসিসের পূর্বে কোনটা ঘটবে? প্রোফেস, অনেক আগে ঘটতেছে, তাহলে এটাতে অ্যান্সার হবে না। মেটাফেস, সেটাও অনেক আগে ঘটে। ইন্টারফেস, ইন্টারফেস মানে হচ্ছে মেটাফেস শুরু হওয়ার আগে কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, কোষের প্রস্তুতিমূলক কাজকে বলা হয় ইন্টারফেস, তাহলে এটাও তো হচ্ছে না। কেরিওকাইনেসিস হওয়ার পরপরই সাইটোকাইনেসিস হবে, তাহলে কেরিওকাইনেসিস শেষ ধাপ হচ্ছে টেলোফেস। অ্যান্সার হচ্ছে টেলোফেস। ওকে, বাকি অপশনগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলতেছি। সাইটোকাইনেসিসের পূর্বে কোনটা ঘটবে? তাহলে হচ্ছে টেলোফেস। পরবর্তী কোয়েশ্চেন, পারবা না? বলছেন একটু আগে তো আমরা এটা আলোচনা করে আসি। নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে? যারা প্রথম কোয়েশ্চেন দেখে আসছো তারা নিশ্চয়ই এটা অ্যান্সার করতে পারবা। সম্পূর্ণ বিলুপ্তি, সম্পূর্ণ বিলুপ্তি বললে সেটার অ্যান্সার হবে মেটাফেজ। সম্পূর্ণ বিলুপ্তি বললে অ্যান্সার কী হবে? মেটাফেজ। সম্পূর্ণ বিলুপ্তি আমরা একটু আগে বলে আসছি, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হওয়া শুরু হয় প্রোফেজের মধ্যে, প্রোমেটাফেজে সেটা চলতে থাকে। যদি বলে সম্পূর্ণ বিলুপ্তি কখন ঘটবে, সম্পূর্ণ বিলুপ্তি বললে অ্যান্সার হবে মেটাফেজ। ওকে, পরবর্তী কোয়েশ্চেন আসো। এটা আসছিল কোন সালে? রাজশাহী বোর্ড 2020। পরবর্তী কোয়েশ্চেন দেখো, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে? সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে? হোয়াট ইজ সেন্ট্রোমিয়ার? সেন্ট্রোমিয়ার কি? ক্রোমোজোম। সুন্দর একটা ক্রোমোজোম আঁকতেছি, ক্রোমোজোম আর একটু সুন্দর করে আঁকতে পারি আমি। এত সুন্দর করে কি হবে? এত সুন্দর কার জন্য? ওকে, একটা ক্রোমোজোমের এগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিড বাহু। তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা আর একটা ক্রোমাটিড, বা এই পাশেও যদি ভাগ করি এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। মাঝখানের যে অংশ সেটাকে বলা হয় ভাইয়া সেন্ট্রোমিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস, এগুলো এক একটাকে বলা হয় ক্রোমাটিড বাহু। এগুলো এক একটাকে কি বলা হয়? ক্রোমাটিড বাহু বলে 4টা। অনেক সময় কোয়েশ্চেনে থাকে একটা ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিড থাকে কয়টা, তখন ঝামেলা। ক্রোমাটিড বললে ক্রোমাটিড হচ্ছে 2টা, ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিড 2টা। মনে করো তুমি এইটাকে বলতেছো একটা ক্রোমাটিড, এটাকে বলতেছো ক্রোমাটিড। কোনো বইয়ে ঝামেলা করছে, অবশ্য তোমাদের বইয়ে এত কিছু জানা লাগবে না, থাক তোমাদের এত কিছু নাই বলি, শুধু ক্রোমাটিড আর সেন্ট্রোমিয়ারটাই জেনে রাখো। তাহলে মাঝখানের অংশটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার, যেটা অরঞ্জিত, আর এগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিড। তাহলে এটার বিভাজন শুরু হয় কখন? সেন্ট্রোমিয়ারের বিভাজন মেটাফেজ ধাপের মধ্যে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়ে সেখান থেকে অপত্য কোষ সৃষ্টি হবে। তাহলে অ্যান্সার কি আছে? 9 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার বলো। 9 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কী হবে? কোন ধাপের মধ্যে 9 নম্বর সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে? তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হচ্ছে মেটাফেজ ধাপে। ওকে, আশা করি বুঝতে পারছো। মেটাফেজ আমরা একটু আগেও চিত্র দেখাইছি বা 2বার দেখাইছি চিত্রটা। মেটাফেজ একেবারে মাঝখান বরাবর থেকে ওইখানেই এই সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, বা ক্রোমোজোমের অনুপ্রস্থ বিভাজন হয়। অনুপ্রস্থ বিভাজন হলে এরপরে এখান থেকে বাচ্চা ক্রোমোজোম সৃষ্টি হবে, হচ্ছে বাচ্চা ক্রোমোজোম। ওকে, পরবর্তী কোয়েশ্চেন আসো। মাইটোসিস কোষবিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়? 10 নম্বর কোয়েশ্চেন, তোমরাই বলো। অপত্য ক্রোমোজোম কোথায় উৎপন্ন হবে? অপত্য ক্রোমোজোম উৎপন্ন মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়? বিভাজন শুরু হচ্ছে মেটাফেজের মধ্যে, কিন্তু অপত্য ক্রোমোজোম কোথায় উৎপন্ন হচ্ছে? অপত্য ক্রোমোজোম উৎপন্ন অ্যানাফেজের মধ্যে। মেটাফেজের মধ্যে বিভাজন শুরু হয়, কিন্তু অপত্য ক্রোমোজোম কোথায় উৎপন্ন হয়? অ্যানাফেজ হবে অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, সুন্দর। চিত্রের মডেলটি কোন ধরনের ক্রোমাটিড? বলো তো কোন ধরনের ক্রোমাটিড হবে? দেখে তো মনে হচ্ছে হালকা তারে চিনতেছি আমরা, এরকম না জিনিসটা? বা এটাকে উল্টাই দিই, এরকম না?
একেবারে সেন্টিমিটারটা একেবারে মাঝখান বরাবর আছে, দেখতে কিসের মতো, ভি এর মতো মনে হচ্ছে, ভি এর মতো যদি হয় তাহলে নামটা কি হবে, বি এর মতো হলে নামটা হবে মেটাসেন্ট্রিক বি, বি সাবমেটাসেন্ট্রিক এল, অ্যাক্রোসেন্ট্রিক জে, টেলোসেন্ট্রিক আই। এ চিত্রটি কোন ধরনের ক্রোমাটিড, ভাইয়া বলো এ চিত্রটি কোন ধরনের ক্রোমাটিড হবে, যেহেতু দেখতে মনে হচ্ছে ভি এর মতো, তাহলে ভি এর মতো হলে সেন্টিমিটার একেবারে মাঝখান বরাবর আছে, তাহলে সেটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। ওকে, মেটাসেন্ট্রিক। এরপরে কোয়েশ্চেন, আশা করি বুঝতে পারছো। এরপরে কোয়েশ্চেন আসো, মিওসিস বিভাজনের ফলে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? আমরা বলে আসছি একটু আগে, নিউক্লিয়াস মানে হচ্ছে জনন মাতৃকোষে বা জনন মাতৃকোষে সংগঠিত যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ সৃষ্টি করে। অপত্য কোষ 4টা, অপত্য কোষ 4টা মিওসিসে, মাইটোসিসে অপত্য কোষ 2টা। আবার বলতেছি, জনন মাতৃকোষে সংগঠিত যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি করে, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেকে উপনীত হয়, সেটাকে বলা হয় মিওসিস। নিউক্লিয়াস কয়বার বলছি ভাইয়া? নিউক্লিয়াস বিভাজন হয় দুইবার, আর ক্রোমোজোমের বিভাজন হয় কয়বার? ক্রোমোজোম একবার, সেই জন্য ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে কোয়েশ্চেন হচ্ছে মিওসিস বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? তাহলে নিউক্লিয়াস হচ্ছে দুইবার বিভাজিত হয়, নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার। ওকে, পরবর্তী কোয়েশ্চেন, মিওসিস ঘটে সপুষ্পক উদ্ভিদের কোন অংশে? একটু আগে আমরা পড়ে আসছি, কাণ্ডতে কি ঘটবে? মিওসিস জনন মাতৃকোষে সংগঠিত হচ্ছে, জনন মাতৃকোষে সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক যারা ফুল ফল দিচ্ছে বা ফুল হচ্ছে যাদের মধ্যে। কাণ্ডে দেহকোষ, দেহকোষের মধ্যে মাইটোসিস, ভ্রূণমূল দেহকোষ, মুকুল দেহকোষ, পরাগধানী হচ্ছে জনন মাতৃকোষ। তাহলে অ্যান্সার হচ্ছে পরাগধানী। আমরা জানি জনন মাতৃকোষের মধ্যে উন্নত উদ্ভিদ বা প্রাণীর জনন মাতৃকোষের মধ্যে মিওসিস ঘটে, তাহলে এখানের মধ্যে অ্যান্সার হবে মিওসিস। সপুষ্পক উদ্ভিদের পুষ্পক, সপুষ্পক উদ্ভিদের কোথায় ঘটবে? সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে ঘটবে। কালারটা চেঞ্জ করে নিই, কালার যদি এটা দিয়ে এরপরের কোয়েশ্চেনে আসো, আমরা এর পরবর্তী কোয়েশ্চেনে যাই। দেখো মিওসিস কোথায় ঘটে? এত সহজ কোয়েশ্চেন। ডিম্বাণু যন্ত্র বা এগ অ্যাপারেটাস? না। শস্যকোষ? না। জেনারেটিভ কোষ? না। এগুলো আমরা একাদশ অধ্যায়ে পড়বো। হোয়াট ইজ জেনারেটিভ কোষ? ডিম্বাণু যন্ত্র কি? শস্যকোষ কি? এগুলো আমরা একাদশ অধ্যায়ে জানবো। এরপরে দেখো তাহলে দৌড়বাজ এঙ্কা করে পরাগধানী, জনন মাতৃকোষ, তাহলে পরাগধানীতেই হবে। তাহলে মিওসিস কোথায় ঘটে? মিওসিস ঘটবে হচ্ছে পরাগধানীতে। এই কোয়েশ্চেন আমরা অলরেডি 3বার সলভ করলাম। এ অংশের কোষ বিভাজনের মাধ্যমে কি হবে? এই অংশটা কি সেটা আমাকে দেখতে হবে। এই অংশ আমরা দেখতে পাচ্ছি কচি পাতা, ভাজক টিস্যু, কচি পাতা বা উদ্ভিদের মূলের মূল বলতেছি, কাণ্ডের বর্ধনশীল অংশ কচি পাতা। এখানে কেটে ফেললাম আমি, মনে করো গাছটা আমি এদিকে কেটে দিলে বা এই অংশটা একবার কাটা হয়েছে, সেটা নতুন করে আবার উঠতেছে না, কচি পাতাগুলো তো নতুন করে আবার গজাচ্ছে। জীবের গুণগত স্থিতিশীলতা নষ্ট হয় বিভাজনের মাধ্যমে। এই অংশের কোষ বিভাজনের মাধ্যমে গুণগত অংশের স্থিতিশীলতা নষ্ট হয়। কেমনে? এটা তো মিথ্যা কথা, পুরোটাই ডাহা মিথ্যা। নতুন জাত সৃষ্টি হচ্ছে, এটা কেমনে হচ্ছে ভাই? জনন কোষ সৃষ্টি হয়, জনন কোষ, এটা আবার কেন? বর্ধনশীল অংশে বিভাজনের মাধ্যমে জনন কোষ তো সৃষ্টি হয় না, তাহলে এটা কি ক্ষয়পূরণে সহায়তা করে? তাহলে এটার মধ্য দিয়ে উদ্ভিদের ক্ষয়পূরণ হচ্ছে। ক্ষয়পূরণ মাইটোসিস কোষ বিভাজন একটা ছিল, গুরুত্ব বা তাৎপর্য ছিল। এরপরে কোয়েশ্চেন, এই অংশের কোষ বিভাজনের অনিয়ন্ত্রিত হয়, তাহলে এই অংশের কোষ বিভাজনটা অনিয়ন্ত্রিত কিসের কারণে হতে পারে? জীবাণুর আক্রমণে অবশ্যই হতে পারে, রাসায়নিক পদার্থের কারণে হতে পারে, রাসায়নিক পদার্থের ব্যবহার, তেজস্ক্রিয়তার প্রভাবে হতে পারে। তাহলে এই অংশের কোষ বিভাজন স্বাভাবিক নিয়মে চলতেছে, কোনো কারণে সেটা অনিয়ন্ত্রিত হতে পারে, অনেকগুলো কারণে সেটা অনিয়ন্ত্রিত হতে পারে। অনিয়ন্ত্রিত হলে ঝামেলা, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন মানেই ঝামেলা। তাহলে অনিয়ন্ত্রিত সেটা বিশেষ জীবাণুর কারণে হতে পারে, রাসায়নিক পদার্থের ব্যবহার হতে পারে, তেজস্ক্রিয়তার প্রভাবে হতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2, 3। পরবর্তী কোয়েশ্চেন আসো, টি চিহ্নিত অংশটির নাম কি? টিতে দেখতে পাচ্ছি দুইটা কোষকে একেবারে আলাদা করে দিচ্ছে, দুটো মানচিত্র একে। তাহলে দেখো একেবারে দুইটা কোষকে একেবারে আলাদা করে দিচ্ছে, একটা প্লেটের মতো অংশ দুইটা কোষকে একেবারে আলাদা করে দিচ্ছে। তাহলে এইখানে একটা কোষকে এখানে আলাদা করতেছে, এখানে একটা কোষ, এখানে একটা প্লেটের মতো, একটা খাজের মতো অংশ সৃষ্টি হয়েছে। খাজের মতো অংশ সৃষ্টি হয়ে দুইটা কোষকে আলাদা করে দিচ্ছে। কোষঝিল্লি বা জীবনেও না, কোষঝিল্লি বাইরের দিকে থাকে, এটা কেমনে কোষঝিল্লি হয়? আকর্ষণ তন্তু স্টার রে কেমনে হয়? আকর্ষণ তন্তু কোথায় বিচ্ছুরিত হয় আমাকে বলো তো? আকর্ষণ তন্তু বা কোথায় দেখতে পাবো আমরা আকর্ষণ তন্তু? বা আকর্ষণ তন্তু জীবনেও না, আকর্ষণ তন্তু স্পিন্ডল যন্ত্রের যে অংশের সাথে
ক্রোমোজোমগুলো সংযুক্ত থাকে, ক্রোমোজোমগুলো যে অংশের সাথে সংযুক্ত থাকে ওই জায়গাটাকে বলা হচ্ছে ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। ট্র্যাকশন থেকে আসছে আকর্ষণ, ট্র্যাকশন আসছে অ্যাট্রাকশন থেকে, তাহলে এখানে এই তন্তুটাকে বলা হচ্ছে তখন আকর্ষণ তন্তু। তাহলে এটা আকর্ষণ তন্তু জীবনেও না। বিষুবীয় অঞ্চল ঝামেলা, বিষুবীয় অঞ্চলের কাছাকাছি, মানে বিষুবীয় অঞ্চলটা সবচেয়ে কাছাকাছি অপশন, মাঝখান বরাবর যেহেতু আছে, তাহলে টি চিহ্নিত অংশের নাম। অনেকে বিষুবীয় অঞ্চল দেখাবা, কিন্তু এখানে অ্যান্সারটা হবে বিষুবীয় অঞ্চল তো আর হবে না, বিষুবীয় অঞ্চল না হয় অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কোষ প্লেট, দুটো কোষকে আলাদা করতেছে এবং মাঝখান বরাবর, তাহলে এই অংশটাকে বলা হচ্ছে, ও না, অ্যান্সারটা হবে তাহলে কোষ, কোষ প্লেট হবে অ্যান্সার, বিষুবীয় না। বইয়ের চিত্রগুলো একটু দেখবা, বইয়ের চিত্রগুলোতে চিহ্নিত অঞ্চলগুলো দেখবা। কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেন হুবহু বই থেকে, মানে তুমি বইয়ের বাইরে খুব কমই হয়, খুবই রেয়ার। কিছু কিছু বোর্ড অবশ্য বইয়ের বাইরেও কিছু একটা দেয়, কিন্তু সাধারণত বইয়ের যা আছে বইয়েরগুলাই দেখবা। পরবর্তী কোয়েশ্চেন, চিত্রের পর্যায়টাতে আসলে কি কি হবে? চিত্রের পর্যায়টার মধ্যে আমরা কি কি পাই দেখো তো। চিত্রের পর্যায়ের মধ্যে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো নষ্ট হয়ে যায়। স্পিন্ডল যন্ত্র, এই যে স্পিন্ডল যন্ত্র, এটা ছিল না স্পিন্ডল যন্ত্র, সেই যন্ত্রটাকে এখানে দেখা যায়? দেখা যায় না। তাহলে এখানের মধ্যে যে তন্তুগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা আকার ধারণ করে। মনে রাখবা প্রোফেজের মধ্যে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়, খাটো এবং মোটা হয়। টেলোফেজে প্রোফেজের উল্টা কাজগুলো হবে। তাহলে ওইখানে যদি খাটো মোটা হয়, টেলোফেজে কেমন হবে? খাটো, তাহলে খাটোর জায়গায় হবে লম্বা, মোটা, তাহলে খাটো এখানে হবে সরু এবং লম্বা। টেলোফেজের মধ্যে ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা হয়, তাহলে টেলোফেজের পরেই তো এগুলো ঘটতেছে, বা টেলোফেজের মধ্যেই তো। তাহলে ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা আকার ধারণ করতে থাকে, ক্রোমোজোমগুলো সরু লম্বা, এটাও সঠিক, এটাও সঠিক। নিউক্লিয়াসের প্রস্থান হয় কই? নিউক্লিয়াসের প্রস্থান তো আমরা দেখতে পাচ্ছি না। নিউক্লিয়াস প্রস্থান হয় মানে নিউক্লিয়াস চলে যাচ্ছে, এমন তো কিছু এখানে হচ্ছে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 2। 18 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 1 এবং 2। পরবর্তী কোয়েশ্চেনে যাই। মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়? এটা তোমাদের বই অনুযায়ী অ্যান্সারটা হবে প্রোমেটাফেজ। আবার ইন্টারে দেখবা, ইন্টারের বইয়ের মধ্যে স্পিন্ডল তন্তু বললে প্রোফেজ, যন্ত্র বললে প্রোমেটাফেজ। ইন্টারেরটা একটু বলে নিচ্ছি। এক একটা তন্তু আসা শুরু করে হচ্ছে প্রোফেজের মধ্যে, তন্তু সৃষ্টির সূচনা বা তন্তু আসবে। তন্তু আসার পর যে একটা যন্ত্র হচ্ছে, একেবারে একটা যে যন্ত্র সৃষ্টি হচ্ছে, এই যন্ত্রটা সৃষ্টি হয় হচ্ছে প্রোমেটাফেজের মধ্যে। কিন্তু তোমাদের 9-10 অনুযায়ী মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তু সৃষ্টি হচ্ছে? এখানে তোমাদের বই অনুযায়ী অ্যান্সারটা হবে প্রোমেটাফেজ। তন্তু মানে এক একটা অংশ, আর পরেটাকে বলা হচ্ছে যন্ত্র। স্পিন্ডল অ্যাপারেটাস, পরেটা হচ্ছে যন্ত্র, আর এক একটাকে বলা হয় তন্তু। তোমরা তন্তু বলক যন্ত্র বলক, তোমাদের অ্যান্সার, তোমাদের বই অনুযায়ী অ্যান্সার হচ্ছে প্রোমেটাফেজ। 19 নম্বরের অ্যান্সার হবে প্রোমেটাফেজ। এরপরের কোয়েশ্চেন আসো। স্টার রে এর বিচ্ছুরিত হয় কোন ধাপে? দেখবা প্রাণীকোষে, প্রোমেটাফেজের মধ্যে প্রাণীকোষে সেন্ট্রিওল সমূহ কিছু রশ্মির বিচ্ছুরণ ঘটায়। কিছু রশ্মি প্রাণীকোষের মধ্যে সেন্ট্রিওল থেকে কিছু রশ্মির বিচ্ছুরণ হতে দেখা যায়। সেন্ট্রিওল থেকে কিছু রশ্মির বিচ্ছুরণ হতে দেখা যায়। এই রশ্মিগুলোকে বলা হচ্ছে স্টার রে। তাহলে এটা প্রোমেটাফেজের মধ্যে, প্রাণীকোষের মধ্যে সেন্ট্রিওল কিছু রশ্মির বিচ্ছুরণ ঘটায়, যেটাকে বলা হচ্ছে স্টার রে। সুন্দর একটা কোয়েশ্চেন, আমি বলে দিচ্ছি, উত্তর সামান্য তোমাদের জন্য রেখে দিব, তোমরা আমাকে কমেন্টে জানাবে। সেটা হচ্ছে সেন্ট্রিওল প্রাণীকোষে থাকে। সেন্ট্রিওলের প্রধান কাজ কোষ বিভাজনে সহায়তা করা। সেন্ট্রিওল প্রাণীকোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। তাহলে উদ্ভিদ কোষও তো বিভাজিত হয় নিশ্চয়ই, তোমরা জানো উদ্ভিদ কোষও বিভাজিত হয়। তাহলে কোষ বিভাজনে সহায়তা করা বা কোষ বিভাজনের কাজটা করে সেন্ট্রিওল। প্রাণীকোষে তো আর উদ্ভিদ কোষে তো সেন্ট্রিওল থাকে না। তাহলে এদের কোষ বিভাজনটা কে করবে? এদের ক্ষেত্রে কোষ বিভাজনটা কে নিয়ন্ত্রণ করবে বা কোষ বিভাজনে সহায়তা করে কে? উত্তরটা কমেন্টে দেবে, আমি কমেন্ট চেক করব। যে সুন্দর উত্তর দেবে তার জন্য অবশ্যই পুরস্কার থাকবে। ওকে, তাহলে দেখো স্টার রে বিচ্ছুরিত হয় কোন ধাপে? স্টার রে বিচ্ছুরিত হচ্ছে প্রোমেটাফেজ ধাপে। পরবর্তী কোয়েশ্চেন আমরা যাই। পরবর্তী কোয়েশ্চেন, মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে আই আকৃতির ক্রোমোজোমের নাম কি? মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে আই আকৃতির ক্রোমোজোমের নাম কি? আই আকৃতি। তাহলে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তোমরা জানো মেটাসেন্ট্রিক মানে ভি, সাবমেটা হচ্ছে এল, অ্যাক্রোসেন্ট্রিক BLJ, তারপর হচ্ছে আই হচ্ছে টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে আই আকৃতির ক্রোমোজোমের নাম কি? তাহলে VLJI। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তাহলে আইটা কী হবে ভাইয়া? আইটা হচ্ছে টেলোসেন্ট্রিক, এটা আমরা পরে এসছি একটু আগে। নিয়ন্ত্রণহীন কোষ বিভাজনের ফলে কী সৃষ্টি হয়?
যক্ষ্মার জীবাণু, তোমরা যক্ষ্মার জীবাণু জানো? যক্ষ্মার জীবাণু কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কক কক করে কাশবে যক্ষ্মা হলে। তাহলে যক্ষ্মা মানে কি আবার? নিয়ন্ত্রিত কোষবিভাজনের ফলে যক্ষ্মা না। নিউমোনিয়া না। আলসার সেটাও না। অর্বুদ বা টিউমার, অর্বুদ বা টিউমার সৃষ্টি হবে, এটাই হবে অ্যান্সার। আবার আসো পরবর্তী কোয়েশ্চেন। কোলনের একটি অংশের কোষগুলো অস্বাভাবিক বৃদ্ধির জন্য কোন ভাইরাস দায়ী? কোলন কোন? আমার কোলন কি? হোয়াট ইজ কোলন? কোলন কি? কোলন কোথায় থাকে? 23 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি হতে পারে বলে তোমাদের মনে হয়? কি হতে পারে? দেখবা হচ্ছে কোলন। আমার চিত্র অবশ্য অনেক সুন্দর। প্রথমত পাকস্থলী, পাকস্থলীর পর অংশটা ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের পর অংশটা বৃহদান্ত্র। এইখান থেকে এতটুকু পর্যন্ত ক্ষুদ্রান্তের শেষ, ক্ষুদ্রান্তের শেষ, সেখান থেকে বৃহদান্ত্র শুরু। বৃহদান্ত্রের অংশের নাম কি? সিকাম। সিকামের এইখানে আঙুলের মতো যে অভিক্ষেপ দেখা যায় এটাকে বলে হচ্ছে অ্যাপেন্ডিক্স। উপরের দিকে যেটা উঠছে সেটাকে বলে ঊর্ধ্বগামী কোলন, পাশে যেটা যাচ্ছে অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, সিগময়েড কোলন। কোলন তাহলে বলছে কোলনের একটি অংশের জন্য, তাহলে কোলন কার অংশ? বৃহদান্ত্রের অংশ। প্রথমে আমরা জেনে নিই কোলনটা অংশকার, বৃহদান্ত্রের। কোলনের একটি অংশের কোষগুলো অস্বাভাবিক বৃদ্ধির জন্য কোন ভাইরাস দায়ী? তাহলে কোলন ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে পাপের কারণে কোলন ক্যান্সার হয়, মনে রাখতে পারো না, আবার উল্টাপাল্টা বলা যাবে না। প্যাপিলোমা, মনে রাখি প্যাপিলোমা। হ্যাপাটাইটিস, হ্যাপাটাইটিস মানে লিভারে। রোটা ভাইরাস, ডায়রিয়া, রোটা ভাইরাস। তারপর এইচআইভি, এগুলো তোমরা পরিচিত। হ্যাপাটাইটিস পরিচিত। প্যাপিলোমা এটা মনে রাখি, এটা হচ্ছে কোলন ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে প্যাপিলোমা। পরবর্তী এতে আসো। মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়? মাইটোসিসের কোন ধাপে? কোয়েশ্চেন অলরেডি আমরা এটা পড়ে আসছি। তাহলে অ্যান্সার কী হবে তোমরা বলো, অ্যান্সার বলো। আমরা অলরেডি এটা উত্তর দিয়ে আসছি। কোন ধাপে? মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়? স্পিন্ডল তন্তু, প্রোমেটাফেজ পড়ে আসছি আমরা। পরবর্তী কোয়েশ্চেন, মিওসিস কোষ বিভাজন। বলো তো মিওসিস কোষ বিভাজনের ফলে কী হবে? 25 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার বলো। মিওসিস কোষ বিভাজনের ফলে কী হবে? প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে, সত্য নাকি মিথ্যা? প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে, আমরা ইয়াতে পড়ে আসছিলাম। প্রজাতির বৈচিত্র্য সৃষ্টির জন্য মেন্ডেলের কাছে গেল, ঠিক আছে। মশ উদ্ভিদের জাইগোটে ঘটে। আচ্ছা, মশ উদ্ভিদগুলো হচ্ছে ভাইয়া, মশ উদ্ভিদগুলো হচ্ছে তোমার স্পোর, মানে এরা হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ। জাইগোট, জাইগোট মানে সেটা ডিপ্লয়েড। জাইগোটে যদি মিওসিস হয়, জাইগোটে যদি এখানে যদি মিওসিস হয়, সেখান থেকে যে উদ্ভিদটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে এন, বা যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে এন। আমাদের ক্ষেত্রে শুক্রাশয়, ডিম্বাশয়, শুক্রাশয় ডিম্বাশয়, লিখছি কেমনে, ডিম্বাশয়, এগুলো ছিল টোয়াইস এন। এদের মধ্যে মিওসিস হলে সেখানে হতো এন, এখান থেকে ডিম্বাণু এন, এদের মধ্যে জাইগোট টোয়াইস এন। এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, মনে করো শুক্রাশয় থেকে শুক্রাণু সৃষ্টি হচ্ছে সেটা এন, এখানে হচ্ছে মিওসিস কোষ বিভাজন, এখানে হচ্ছে মিওসিস, এখানে হচ্ছে মিওসিস। তাহলে শুক্রাশয় থেকে মিওসিসের মাধ্যমে অ্যান সৃষ্টি হচ্ছে শুক্রাণু, ডিম্বাশয় থেকে মিওসিসের মাধ্যমে অ্যান সৃষ্টি হচ্ছে ডিম্বাণু। এই দুইটা মিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে টোয়াইসেন। জাইগোট এটা, টোয়াইসেন এটা হচ্ছে জাইগোট। যাদের আমাদের মধ্যে জাইগোট সৃষ্টির আগে মিওসিসটা হচ্ছে জাইগোট। আমাদের মধ্যে উন্নত প্রাণীদের মধ্যে জাইগোট হওয়ার আগেই মিওসিসটা হচ্ছে। এই ধরনের মিওসিসকে প্রি জাইগোটিক মিওসিসও বলা হয়। জাইগোট সৃষ্টির আগে মিওসিস হলে সেটাকে বলে প্রি জাইগোটিক মিওসিস। এইখানে দেখো জাইগোট হওয়ার পরে মিওসিসটা হচ্ছে। পোস্ট জাইগোটিক মিওসিস প্রকারে ভাগ করলে পোস্ট জাইগোটিক, জাইগোট এটা জাইগোট বলছে মিওসিস কোষ বিভাজনে, মিওসিস কোষ বিভাজনে মশ উদ্ভিদের জাইগোটে ঘটে। তাহলে তাদের এই জাইগোট থেকে তারা যেহেতু স্পোরোফাইটিক উদ্ভিদ, বা তাদের মধ্যে যে স্পোর থাকবে, তারা যে হ্যাপ্লয়েড উদ্ভিদ, তাহলে এইখানের মধ্যে জাইগোটের মধ্যে, এই জাইগোটের মধ্যে যদি মিওসিস হয় সেখান থেকে হ্যাপ্লয়েডটা পাওয়া যাচ্ছে। তাহলে এটা মশের ক্ষেত্রে এটা সত্য, মশ উদ্ভিদের জাইগোটে ঘটে। তাহলে এটার জাইগোট হচ্ছে এটা, সেখানে মিওসিসটা হয়ে সেখান থেকে স্পোর তৈরি করতেছে। আর এখানে দেখো অঙ্গজ প্রজনন সাধিত হয়, মিওসিসের মাধ্যমে তো জীবন অঙ্গ প্রজনন হইতে শুনি নাই। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 2, উত্তর হচ্ছে এটা। 25 নাম্বার। এইখানে তাহলে একটু এই জিনিসটা বুঝতে পারলে ভালো, না বুঝলেও সমস্যা নাই। আমাদের ক্ষেত্রে জাইগোট সৃষ্টির আগে মিওসিসটা হয়,
এদের ক্ষেত্রে জাইগোট হওয়ার পরে মিওসিসটা হয়। অনুন্নতদের ক্ষেত্রে জাইগোট হওয়ার পরে মিওসিস হয়, সেই জন্য এটাকে বলা হয় প্রি জাইগোটিক মিওসিস। এদের মধ্যে জাইগোট হওয়ার পরে মিওসিসটা হয়, সেই জন্য এটাকে পোস্ট জাইগোটিক মিওসিসও বলা হয়। ওকে, পরবর্তী কোয়েশ্চেন। বি চিত্রের কোষ বিভাজনের দেখো কোয়েশ্চেন বি চিত্রের কোষ বিভাজনে 26 নম্বর কোয়েশ্চেন কি হতে পারে? 26 নম্বর কোয়েশ্চেন দেখো। ও আগে এটা দেখে আমরা বুঝতেছি 4টা কোষ যেহেতু সৃষ্টি হচ্ছে, 1 2 3 4টা কোষ সৃষ্টি। অপত্য কোষের সংখ্যা কত? অপত্য কোষ 4টা। ভাই 4টা অপত্য কোষ কোথায় হয়? মিওসিস কোষ বিভাজন। এতটুকু আমরা বুঝতে পারতেছি এটা মিওসিসের মধ্যে হচ্ছে, মিওসিস। এখন মিওসিসের কারণে বি কোষ চিত্রের কোষ বিভাজনে কি কি হচ্ছে? আমরা জানি নিউক্লিয়াসের 2বার বিভাজন ঘটে, ক্রোমোজোমের 1বার বিভাজন ঘটে। সত্য। মাতৃকোষ এবং নতুন সৃষ্ট কোষগুলো সমগুণ সম্পন্ন। মাতৃকোষ এবং নতুন সৃষ্ট কোষ সমগুণ সম্পন্ন। জীবনেও না। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল 2n, অপত্য কোষের ক্রোমোজোম হয়ে যায় হ্যাপ্লয়েড বা n, তাহলে তো সমগুণ সম্পন্ন আর রইল না, তাহলে এটা মিথ্যা কথা। নতুন সৃষ্ট মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেকে উপনীত হয়, আমরা জানি এটাকে রিডাকশনাল বা হ্রাসমূলক বিভাজন বলা। অর্ধেকে উপনীত হয়, এটা সত্য কথা। তাহলে 1 এবং 3 অ্যান্সার হচ্ছে 26 নম্বরের 1 এবং 3, বি নাম্বার অপশন 1 এবং 3। তাহলে 26 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি? 1 এবং 3। পরবর্তী কোয়েশ্চেন আসো। এ বি সি এর মধ্যে ব্যতিক্রমধর্মী কোষ বিভাজনটি নিচের কোনটি ঘটে? তাহলে আমরা দেখি এখানে যেহেতু 2টা অপত্য কোষ সৃষ্টি হয়, তাহলে 2টা যেহেতু এটা হচ্ছে মাইটোসিস, এখানে যেহেতু 4টা অপত্য কোষ, তাহলে এটা হবে মিওসিস, এটা হচ্ছে মিওসিস। এরপর এখানে দেখো অনেকগুলো কোষের সৃষ্টি হচ্ছে, 1 2 3 4 5 6টা, তাহলে 6টা, এটা হচ্ছে অনিয়ন্ত্রিত, মানে এটা কোনো রুলসের মধ্যে অনিয়ন্ত্রিত। তাহলে অনিয়ন্ত্রিত কী কারণে বলছে? এবিসি এর মধ্যে ব্যতিক্রমধর্মী কোষ বিভাজনটা নিচের কোনটি ঘটে? অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটে। কোয়েশ্চেন দেখেই তো আমরা উত্তর বলতে পারি। জনকোষ সৃষ্টি হয় না, ক্ষতস্থান বরণ না, আদিকোষ জীবের সংগঠিত না, অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটে। ওকে, পরবর্তী ইয়াতে আসো। এটা আর কতবার বলবো? সাবমেটাসেন্ট্রিক। মেটা মানে হচ্ছে ভি, সাবমেটা এল, তাহলে এটা কি মেটা, এটা হচ্ছে সাবমেটা। অ্যাক্রো, আর এটা কি টেলো। কোয়েশ্চেনটা আসবে, দেখো কতবার আসছে। সকল বোর্ড 18 সালে আসছিল। পরবর্তী কোয়েশ্চেন, জনকোষের সংখ্যা বৃদ্ধি। অলরেডি আমরা বলছি জনন কোষ সৃষ্টি। আমরা জনন নিয়ে যা যা জানি একটু বলি। জননাঙ্গ সৃষ্টি, ও সুন্দর করে লিখি, লেখা তো প্রায় শেষের দিকে, আমি একটু সুন্দর করে লিখি, লেখা অনেকেই বুঝো নাই। জননাঙ্গ সৃষ্টি, জনন, আমি সুন্দর করে লিখতে পারি। জনন কোষের সংখ্যা বৃদ্ধি। ক্লাস শেষের দিকে আমার মনে পড়লো, আমার লেখা অনেকেই বুঝতে পারো নাই। জনন কোষের সংখ্যা বৃদ্ধি, অন্য কালার দিয়ে লিখি কথাটা আবার। জননাঙ্গ সৃষ্টি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, আরেকটা হচ্ছে জনন কোষ সৃষ্টি। জনন কোষ সৃষ্টি যেখানেই দেখবা সেটা হচ্ছে মিওসিস। জনন অঙ্গ সৃষ্টি, জনন কোষ যে সৃষ্টি করলো তার সংখ্যা বৃদ্ধি, এই দুটো হচ্ছে মাইটোসিস। অনেক জায়গায় ভুল অ্যান্সার পাবা, কিন্তু এটা হচ্ছে রিয়েল অ্যান্সার, এটাই জেনে রাখো। বা ইন্টারের বইও দেখতে পারো, তোমাদের বইও আছে, ইন্টারের বইয়েরও হেল্প নিতে পারো। তাহলে জনন কোষ সৃষ্টি বললে মিওসিস, জননাঙ্গ সৃষ্টি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, সেটা হবে মাইটোসিস। ওকে, পরবর্তী কোয়েশ্চেনে যাই। অ্যান্সার কী হবে তাহলে? জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, মাইটোসিস। অনেক জায়গায় মিওসিসও দাগাইছে, দেখিও তোমরা উত্তর, তাহলে বুঝে তারপর অ্যান্সার। কই গেলাম? 30। বি পড়ছি এটা। বি আকার ধারণকারী ক্রোমোজোমকে কি বলে? আর বলতে পারবো না, মেটাসেন্ট্রিক বলে। সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, এগুলো তোমরা জানো। নিচের কোন ভাইরাসের কারণে ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে? তাহলে ক্যান্সার অলরেডি আমরা দেখছি, ক্যান্সার কোষ সৃষ্টিতে পেপিলোমা, তোমাদের বই অনুযায়ী পেপিলোমা। র্যাবিস কি করে? র্যাবিস জলাতঙ্ক। রুবিওলা কি করবে? তারপর HIV কি করবে? এগুলো একটু জেনে রাখতে পারো, কিন্তু দরকার নেই, তোমাদের বইয়ে পেপিলোমা নিয়ে আসে, পেপিলোমাটা জানো, পেপিলোমা কি করবে। তাহলে এটা হচ্ছে ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। 31 নম্বরের অ্যান্সার হচ্ছে ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে পেপিলোমা। আচ্ছা, যশোর বোর্ড না? আমরা SSC কোয়েশ্চেন সলভ করতেছি 17।
যশোর বোর্ড 17, মানে আমি যে বছর এসএসসি পরীক্ষা দিয়েছি আমি চট্টগ্রাম বোর্ড 17। তাহলে এইখানে কোয়েশ্চেনটা দেখো একটু, কোয়েশ্চেন যশোর বোর্ড মানেই ঝামেলা থাকবে। চিত্রের এক্স এর ক্রোমোজোম সংখ্যা 16, এক্স এক্স বললে তো অন্য কিছু মনে হয়। এক্স এর ক্রোমোজোম সংখ্যা বলতেছে কত? 16। 16 হলে পূর্ণ বিভাজন। পূর্ণ বিভাজন মানে একটু বলে রাখি, পূর্ণ বিভাজন মানে আবার মাইটোসিস বোঝায়, মাইটোসিস। কারণ মাইটোসিসের ক্রোমোজোম সংখ্যা সব কিছু সমান থাকে। ইকুয়েশনাল বিভাজন বা পূর্ণ বিভাজনও বলে এটাকে অনেক ক্ষেত্রে। 2 বার বিভাজন হলে এক্স এর ক্রোমোজোম সংখ্যা কত হবে? এই চিত্রটা তোমরা দেখছো মিওসিসের ক্ষেত্রে। আমরা মিওসিসের মধ্যে তোমাদেরকে একটু আগে দেখাইছি একটা কোষ এন, টয়েস এন, সেখান থেকে প্রথমে 2টা কোষ সৃষ্টি হবে, একটা এন এন, সেখান থেকে আবার 2টা হবে এন এন এন। এখানের মধ্যে প্রথমটা যদি বলি এটা হচ্ছে মিওসিস 1, মিওসিস 1, আর এটা হচ্ছে মিওসিস 2, মিওসিস 1, এটা হচ্ছে মিওসিস 2, মিওসিস 1 মিওসিস 2। কোয়েশ্চেনটা দুইভাবে ব্যাখ্যা করা যায়। এখন তোমার হচ্ছে কোয়েশ্চেনটার মধ্যে পূর্ণ বিভাজন যদি হয়, অ্যান্সারটা আগে পূর্ণ বিভাজন দিয়ে উত্তরটা দিই। পূর্ণ বিভাজন হলে সেটা হচ্ছে মাইটোসিস। পূর্ণ বিভাজন যতবারই হোক, পূর্ণ বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কোনোভাবে হ্রাস পাবে না। আমরা মাইটোসিসের ক্ষেত্রে এমনিতে চিত্রটা জানি এরকম, যেটাই হবে টয়েসেন টয়েসেন। পূর্ণ বিভাজন, পূর্ণ বিভাজন বললে সেটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিস হলে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে না, ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। তাহলে 16 ক্রোমোজোম হলে অ্যান্সারও হবে 16 যদি পূর্ণ বিভাজন উত্তর নেয়। 16 এক্স এর ক্রোমোজোম সংখ্যা 16 হলে পূর্ণ বিভাজন 2 বার হলে X2 এর ক্রোমোজোম সংখ্যা কত হবে? 16 হবে। 2 বার বলুক 3 বার বলুক 16 হবে। কিন্তু এখানে চিত্র দেখে আমাদের মনে হচ্ছে এটা মিওসিসের চিত্র। কারণ কি, একটা কোষ থেকে 2টা কোষ হলে এখানে 1 2 এগুলো দিয়ে আসলে কি মিন করতে চাইছে, এক্স থেকে 1 2, তারপর আবার এখানে 1 2, এখানে কিছু একটা মিস্টেক থাকতে পারে। পূর্ণ বিভাজন বললে অ্যান্সার হবে 16, কিন্তু দেখবা তোমাদের টেস্ট পেপার বা গাইডগুলোতে এটার অ্যান্সার কিন্তু 16 না। আমি কয়েকটা চেক করে দেখলাম এখানে অ্যান্সারটা 16 দেওয়া নাই, তারা ব্যাখ্যাটা হচ্ছে মিওসিসের ব্যাখ্যাটাই নিছে। মনে করি এখানে যদি 16 থাকে, তাহলে এখানে যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক উপনীত হচ্ছে, তাহলে কত হবে? অর্ধেক উপনীত হলে এটাও 8, এটাও 8। এটা থেকে যখন আবার অর্ধেক হবে, সরি এটা অর্ধেক তার হচ্ছে না, মিওসিস 2 তো মাইটোসিসের অনুরূপ, তাহলে এটাও 8, এটাও 8, 8 8। তাহলে X2, এখান থেকে যে X2 আমরা পাই, X2 এর ক্রোমোজোম সংখ্যাটা কত থাকে? যদি আমরা এখানে এই X2কে ধরি, এখানে প্রিন্ট, এখানে X2, এখানে একবার, এখানে একবার, এখানে একবার। কোয়েশ্চেন একটু ঝামেলা আছে, কিন্তু বুঝে রাখো যদি পূর্ণ বিভাজন বলে, পূর্ণ বিভাজন যতবারই হোক ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, এটা মাইটোসিস। আর যদি এইভাবে আমরা এটা করি, তাহলে এটা যদি ক্রোমোজোম সংখ্যা 16 হয়, অর্ধেক মিওসিস 1 এর ক্ষেত্রে অর্ধেক হচ্ছে n 8। এটা থেকে যখন মিওসিস 2 হবে, এটা মাইটোসিসের মতোই, ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ নাই, এটির ক্ষেত্রে অ্যান্সার হবে 8। তাহলে উত্তর তোমরা কোনটা নেবে তোমরাই ভালো বুঝতে পারো। পূর্ণ বিভাজন বললে আমি হলে অ্যান্সার করতাম 16। পূর্ণ বিভাজন যেহেতু অ্যান্সার আমি করতাম হচ্ছে 16, যেহেতু চেঞ্জ হচ্ছে না। কিন্তু বিভিন্ন জায়গায় দেখবা অ্যান্সার দিয়েছে হচ্ছে 8কে। এই ধরনের কোয়েশ্চেনে কিছু কোয়েশ্চেন মানে তুমি বুঝে পড়তে পারো। ওই কোয়েশ্চেনগুলো ঝামেলা, এখানে এক্স একবার, এখানে X1 X2, এখানে আবার X1 X2 একটু করে দিছে। ওকে, দুইটাই জেনে রাখলেই ভালো। এরপরে কোয়েশ্চেন আসো, মিওসিসের কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি কোনটির অনুরূপ? ওই যে মিওসিস 2 প্রকার, একটু আগে দেখাইলাম, টয়েস এন থেকে এন এন, আবার এখান থেকে এন 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 এন। তাহলে দেখো এখানের মধ্যে এটাকে বলা হচ্ছে মিওসিস 1, আর এটা হচ্ছে মিওসিস 2। এই মিওসিস 2টা দেখতে মিওসিস এন থেকে এন এন, এন থেকে এন এন। তাহলে মিওসিস 2টা কিসের অনুরূপ? মিওসিস 2টা হচ্ছে মাইটোসিসের অনুরূপ, দেখতে মাইটোসিসের মতো। মাইটোসিসের মিওসিস, তাহলে মিওসিস কোষ বিভাজন দ্বিতীয় বিভাজনটা কিসের অনুরূপ? কই, মাইটোসিসের অনুরূপ। 33 নম্বরের অ্যান্সার হবে মাইটোসিস। ওকে, সুন্দর কোয়েশ্চেন একটা। এ ও বি চিহ্নিত স্থানগুলোতে ক্রোমোজোম সংখ্যা কত? এ ও বি চিহ্নিত স্থানগুলোতে, এ এবং বি। আচ্ছা, আমরা দেখতে এটাকে আমরা দেখে বুঝতেছি কিসের মতো? মিওসিসের চিত্রটার মতো। মিওসিসের এখন খেয়াল করো, তাহলে এখানে যদি ক্রোমোজোম সংখ্যাটা যদি 24 হয়,
ক্রোমোজোম সংখ্যা এখানে মনে করো 24। তাহলে ভাইয়া দেখো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক উপনীত হচ্ছে 12। এরপরেরগুলোতে কী হবে, এটা হচ্ছে মাইটোসিসের অনুরূপ, তাহলে এটাও 12। তাহলে আমরা কি বলতে পারি, কোয়েশ্চেনটা এ ও বি চিহ্নিত, তাহলে একটা এ স্থান আর একটু হচ্ছে বি স্থান, বা এ এবং বি। তাহলে এতে কি হচ্ছে 12, বিতে হচ্ছে 12, অ্যান্সার হচ্ছে সি 12। বুঝছো, কোয়েশ্চেনটা সুন্দর। দিনাজপুর বোর্ড 17 সাল, মানে আমি যখন পরীক্ষা দিই সবই সুন্দর ছিল, এরপরে সব অসুন্দরের চলে আসছে। ওকে, পরবর্তী ইয়াতে আসো। এইটার অ্যান্সার কি হতে পারে, উদ্দীপকে প্রদর্শিত কোষ বিভাজনের ফলে। তাহলে আগে আমাকে বুঝতে হবে এটা কোন ধরনের কোষ বিভাজন। আমরা অনেকক্ষণ ধরে বলতেছি এটা হচ্ছে মিওসিস, চিত্র দেখাচ্ছি একটু পরপরই, এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন, এটা অন্তত আমরা বুঝতে পারি এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য কী ছিল। কোষের প্রজাতির আমরা প্রজাতির বৈচিত্র্য সৃষ্টির জন্য মেন্ডেলের কাছে গেল। তাহলে প্রজাতির বৈচিত্র্য দেখা দেয় সত্য, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে, সত্য, ক্রোমোজোম সংখ্যা ঠিকঠাক থাকে, মিওসিসের মাধ্যমে কোষের স্বাভাবিক আকার আকৃতি বজায় রাখা। এটা কি কার কাজ না, এটা কিন্তু মিওসিসের কাজ না। কোষের স্বাভাবিক আকার আকৃতি বজায় রাখা এটা কার কাজ, মাইটোসিসের কাজ। তাহলে উদ্দীপকের এটা দ্বারা আমরা অ্যান্সার পাচ্ছি কি, অ্যান্সার পাই হচ্ছে আমরা 1 এবং 2। এর পরবর্তী ইয়াতে যাই। এর পরবর্তী আমাদের শেষ, স্টে উইথ ফিল সায়েন্স। ওকে, তাহলে আমরা আজকে যে কোয়েশ্চেনগুলো সলভ করছি মোটামুটি বলতে গেলে দরকার সিকিউর জন্য। এটা আমরা আরেকটু যদি তোমাদের এখান থেকে আরেকটা স্লাইড নিই, এখান থেকে আরও কিছু জিনিস যদি পড়তে চাই কি পড়তে পারি। অনুধাবনের সিকিউর জন্য কী পড়বা, প্রথমে বলে রাখছি মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, অনুধাবনের কোয়েশ্চেন। মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, মিওসিসের পার্থক্য, মেটাফেজ অ্যানাফেজের চিত্রসহ ব্যাখ্যা, মিওসিসের তাৎপর্য। আরেকটা কোয়েশ্চেন দেখতে পারো, মাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডিরেক্ট সেল ডিভিশন বলা হয়। বইয়ে এত কিছু দেওয়া নাই, তারপর একটু জেনে রাখতে পারো। মাইটোসিস কোথায় হয়, মাইটোসিস কোথায় হয়, মিওসিস কোথায় হয়, এগুলো একটু জেনে রাখবা। আমাদের ক্লাস এইটুকুই। তাহলে আমরা নেক্সট ভিডিওগুলোতে পরবর্তী অধ্যায়গুলো পর্যায়ক্রমে আপলোড করতে থাকবো ইউটিউবে, আমাদের ফিল সায়েন্স গ্রুপে এবং ফিল সায়েন্স পেজে, ফেসবুক পেজে। তোমরা সবগুলোতে একটু কানেক্টেড থাকিও। আর এই চ্যাপ্টারে যদি কোনো প্রবলেম থাকে, সিকিউ টপিক, এমসিকিউ টপিক, সেটা কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমরা সেটা সলভ দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম, টাটা।